ভারত শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নিয়েছে 23 রানে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল 2-1 ব্যবধানে। টি-20 ফরম্যাটে 23 রানের ব্যবধান কিন্তু খুব বেশি নয়, একটা দুইটা ওভার এদিক ওদিক হলেই ম্যাচের রেজাল্টটা বদলে যেতে পারত। কিন্তু আপনি বলুন তো, যদি ভারত জিম্বাবুয়ে তৃতীয় টি-20 ম্যাচটি আপনি দেখে থাকেন, কখনো কি মনে হয়েছে যে ভারত এই ম্যাচটা হারতে পারে কোনো একটা সময়? আমার কাছে আসলে মনে হয়নি। ফলে এই শেষ পর্যন্ত যে 23 রানের ব্যবধানটাকে এত কাছাকাছি দেখাচ্ছে, ব্যবধান আসলে এত কাছাকাছি ছিল না। তবে ভারত এই ম্যাচটিতে তাদের কিছু অস্বস্তির জায়গা রয়েই গিয়েছে, কিছু ট্যাকটিক্যাল জায়গা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েই গিয়েছে। সেইটা এই ম্যাচের কনটেক্সটে বলুন, এই সিরিজের কনটেক্সটে বলুন, কিংবা তারা যে তাদের রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করছে সেই লং টার্মের কনটেক্সটেই বলুন না কেন। প্রথমত ভারতের এই ম্যাচটার একাদশটাতে একটু বিশ্ব চ্যাম্পিয়ন ব্যাপারটা একটু বেশি করে এসেছে। কিভাবে? কারণ ভারত যে ওয়ার্ল্ড কাপ জিতে আসলো কিছুদিন আগে, এই টি-20 বিশ্বকাপ, সেই দলের কোনো প্লেয়ার কিন্তু সিরিজের প্রথম দুইটা ম্যাচে ছিলেন না। সেই বিশ্বকাপ জয়ী দলের 3 জন, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং শিবম দুবে, তারা ওয়ার্ল্ড কাপ জেতার পরে ভারতে গিয়েছেন, তুমুল গণসংবর্ধনার অংশ হয়েছিলেন এবং তারপরে এসে তারা এই দলের সঙ্গে জয়েন করলেন, 3 জনই স্ট্রেট একাদশে ঢুকে গেছেন। ফলে এই দলটার মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন ব্যাপারটা একটু বেশি করে এসেছে এবং জিম্বাবুয়ের বিপক্ষে তাদের আরেকটু দাপুটে খেলাটা তাই প্রত্যাশিত ছিল। সিরিজের প্রথম ম্যাচটা তারা 13 রানে হেরে গিয়েছিল, কিন্তু সেখান থেকে দুর্দান্ত কামব্যাক করে সেকেন্ড ম্যাচ কিন্তু 100 রানের ব্যবধানে জিতে নিয়েছিল। এখন বিশ্ব চ্যাম্পিয়ন 3 জন অ্যাড হওয়ার পরে, শক্তি এত বেড়ে যাওয়ার পরও যখন জয় পরাজয়ের ব্যবধান হয় মাত্র 23 রানের, তখন তো একটু অস্বস্তির জায়গা না থেকে পারেই না। আমি যেটা বলছিলাম যে অস্বস্তির জায়গা থাকলেও ভারত এই ম্যাচ হেরে যাবে ওটা কখনোই মনে হয়নি। প্রথমত তারা 182 রান করেছে, যে উইকেটে আসলে প্রবাবলি 160-65 পার স্কোর, সো পার স্কোর থেকে তারা বেশি করেছে, ওইটা একটা তাদের কমফোর্ট জোনে তাদের নিয়ে গেছে। আর ওই রান তারা করতে নেমে জিম্বাবুয়েকে যখন 39 রানেই তারা 5টা উইকেট তুলে দিয়েছে, তারপরে কি আর এই ম্যাচ জিম্বাবুয়ে জিততে পারবে নাকি? হ্যাঁ, জিম্বাবুয়ে এরপরে লড়াই করেছে, ভালো লড়াই করেছে, বলার মতো লড়াই তারা করেছে। তারা ডিয়ন মেয়ার যেমন শেষ পর্যন্ত 65 করে তিনি নট আউট ছিলেন, ওইখানে একটা পার্টনারশিপ তিনি মাটান্ডের সঙ্গে করলেন, হচ্ছে গিয়ে 77 রানের লাস্ট উইকেটে হচ্ছে গিয়ে আরো একটা মানে অবিচ্ছিন্ন যে পার্টনারশিপ হলো সেটাও 40 রানের পার্টনারশিপ হলো, যেই কারণে স্কোরটা ভারতের ওই স্কোরের কাছাকাছি যেতে পেরেছে, তারা 159 পর্যন্ত যেতে পেরেছে। কিন্তু কোনো সময়ই এটা মনে হওয়ার কোনো কারণই নেই যে না, জিম্বাবুয়ে মনে হচ্ছে যে ভারতের ওই রানটা চেজ করে জিতে যাবে, ওরকম একটা অবস্থায় জিম্বাবুয়ে আসলে যেতে পারে না। ওই যে শুরুতেই তাদের আসলে মেরুদণ্ডটা ভেঙে গিয়েছে যখন তারা 19 রানে 3 উইকেট কিংবা 39 রানে তারা 5টা উইকেট হারিয়ে ফেললো। ভারতের কনসার্নের যে জায়গাগুলো আমি বলছিলাম, যে ট্যাকটিক্যাল কিছু জায়গার কথা বলছিলাম, সেইগুলো কিরকম? ধরেন একটা আমার কাছে মনে হয়, আপনি যদি একদম এই লং টার্মের হিসাবে যদি ধরেন, যে ভারত তো এই ম্যাচে তাদের এই সিরিজটাতে তাদের রিজার্ভ বেঞ্চের শক্তিটা দেখছে, তাদের মূল খেলোয়াড়দের তারা বিশ্রাম দিয়েছে, এবং সেইখানটাতে যখন আপনি এই আজকের ম্যাচটার একাদশটা তারা সাজিয়েছে 11-এর 1, 2, 3, 4 চারজনই হচ্ছে কি তারা প্রপার ওপেনার দিয়ে সাজিয়েছে, যাদের মূল পজিশন আসলে ওপেনিং। এখন এইখানটাতে আপনি শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল দিয়ে তারা ওপেনিং করিয়েছে, 3 নম্বরে অভিষেক শর্মাকে নামিয়েছে, 4 নম্বরে ঋতুরাজ গায়কোয়াড়কে নামিয়েছে। এইখানটাতে আজকের ম্যাচটাতে ক্লিক করে গেছে, কোনো প্রবলেম নেই। যেমন ওপেনিং পার্টনারশিপে এখানে প্রথম তারা হচ্ছে 68 রান তুলে ফেলেছে, 67-68 রান ওইখানটাতে তুলে ফেলেছে। তারপরে যখন ওইখানে জয়সওয়াল আউট হলেন, অভিষেক শর্মা গত ম্যাচে যিনি সেঞ্চুরি করেছেন, এই ম্যাচে খুব বেশি করতে পারেন, 10 রান করেছেন, কিন্তু 4 নম্বর আবার যিনি নেমেছেন সেই ঋতুরাজ গায়কোয়াড়ও তো আবার 28 বলে 49 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন, ভালো ইনিংস খেলেছেন। কিন্তু আপনি যখন লং টার্মের কথা বলবেন, তখন কি আপনি ঋতুরাজকে নাম্বার 4 ব্যাটসম্যান হিসেবে দেখেন? আপনি ওপেনারকে 3 নম্বর পর্যন্ত সেটা ঠিক আছে, কিন্তু ব্যাটিং অর্ডারে 1, 2, 3, 4 চারজনই যদি ওপেনার হয়, এটা তো বাংলাদেশের মতো হয়ে গেল। বাংলাদেশ এই কাজটা প্রায় করেন। তো ভারতের এত প্লেয়ার রয়েছে, প্রতিটা পজিশনে এরকম এত স্পেশালিস্ট প্লেয়ার রয়েছে, তাদের ক্ষেত্রে এইটা ঠিক যে লং টার্ম যে বিবেচনাটা, সেটাতে আসলে কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন থাকে। আমি বলছি যে এই ম্যাচে সেটা ক্লিক করেছে, খুব ভালোভাবেই ক্লিক করেছে, কিন্তু ঋতুরাজ নিশ্চয়ই হচ্ছে গিয়ে 4 নম্বর ব্যাটসম্যান হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারত তাকে বিবেচনা করছে না। এখন 182 রান যে তারা তুলেছে, ওইখানটাতে জিম্বাবুয়ের যে আফসোসের জায়গাগুলো রয়েছে সেটা হচ্ছে তাদের
ফিল্ডিং এ তাদের ল্যাপস গুলো ছিল অনেক অনেক। ধরেন হচ্ছে কি শুরুতেই তারা শুভমান গিলের একটা ক্যাচ ছেড়েছে, আপনি টেকনিক্যালি বলতে পারবেন না ক্যাচ ছেড়েছে, কেননা ওই জায়গাটাতে কোনো ফিল্ডার পৌঁছতেই পারেনি, কিন্তু এনগারাবার বলটাতে যখন পুল করতে গিয়ে গিলের সেকেন্ড ওভার, তার মাত্র 4 রান, ক্যাচটা উঠে গেল, ডিপ মিড উইকেট ফিল্ডার দৌড়ে আসছে, এখানে এনগারাবার তিনি তার জন্যই ছেড়ে দিলেন। কিন্তু যদি এনগারাবার বোলার যদি দৌড়াতেন তাহলে সেটা হচ্ছে গিয়ে গিল হয়তো বা সেই জায়গাটাতে আউট হয়ে যেতে পারতেন। জসওয়ালও তিনি ক্যাচ মানে সুযোগ পেয়েছেন। ইন্ডিয়ার এই ব্যাটিং ইনিংসে 3-4টা ক্যাচ তারা ফেলেছে। গ্রাউন্ড ফিল্ডিং ও জিম্বাবুয়ের আসলে ভালো ছিল না, যেটা আসলে একটু আনলাইক জিম্বাবুয়ের কাছ থেকে তো আমরা মানে ভালো ফিল্ডিংই দেখে অভ্যস্ত। সো এই জায়গাটাতে যদি জিম্বাবুয়ে শেষ দিকে গিয়ে নিশ্চয়ই ইনিংসের শেষে বা ম্যাচ শেষে যখন তারা 23 রানে মাত্র হেরেছে, তখন তারা ওই ইকুয়েশনগুলো করবেই যে যদি আমরা এখানটাতে ক্যাচগুলো ধরতে পারতাম তাহলে ভারতকে হয়তো আরো 10-15 রানে কমে আটকে রাখা যেত, হয়তো বা ভারতের স্কোরটা পার্স করেই থাকতো, জিম্বাবুয়ের জন্য তখন হয়তো বা ফাইট করাটা আরেকটু সহজ হতো। শুভমান গিল কিন্তু ওই যে শুরুতে 4 রানে যে তিনি লাইফ পাওয়ার কথা যেটা বললাম আর কি, শেষ পর্যন্ত তিনি 66 রান করেছেন 49 বলে, আর ওই ঋতুরাজ গায়কোয়াড়ের কথাটাও যেটা বললাম যে তিনি 28 বলে 49 রানে একটা ইনিংস খেলেছেন, ফলে ভারতের স্কোরটা কিন্তু 182 পর্যন্ত চলে যায়। কিন্তু এই ব্যাটিং অর্ডারে 1, 2, 3, 4-এ 4 জন ওপেনার নামানোর সিদ্ধান্তটা আসলে কতটুকু বিবেচনা প্রসূত লং টার্ম হিসাব করলে সেটা একটা প্রশ্ন থেকে যায়। এবং আরেকটা যে জিনিস সেটা হচ্ছে গিয়ে ভারতের ফিফথ বোলিং অপশন, এইটা একেবারে এই ম্যাচেরই বিবেচনায়। ভারত তো জিম্বাবুয়েকে শুরুতেই চেপে ধরেছিল, ওই যে বললাম যে 19 রানে 3 উইকেট তারা তুলে ফেলেছিল, এবং সেইখানটাতে রবি বিষ্ণয় পয়েন্টে যেই ক্যাচটা ধরলেন ওইটা হচ্ছে গিয়ে রায়ান বেনেটের অসাধারণ ক্যাচ, দুর্দান্ত ক্যাচ, যেই রিফ্লেক্স ক্যাচটা তিনি ধরলেন, ডিফারেন্সটা তো এইসব জায়গাতেই মেক হয়ে যায়। জিম্বাবুয়ে ক্যাচের পর ক্যাচ ফেলছে, আর ভারত এরকম দুর্দান্ত ক্যাচ ধরছেন, তাদের গ্রাউন্ড ফিল্ডিংও খুব ভালো ছিল, রিঙ্কু সিংও খুব ভালো কিছু ফিল্ডিং আমরা দেখেছি, যে বাউন্ডারি লাইন টেনে খুব ভালো কিছু ফিল্ডিংও তিনি করেছেন। এবং ওইখানটাতে যখন 19 রানে 3 উইকেট, আর ওয়াশিংটন সুন্দর যখন বোলিংয়ে এসে 7th ওভারে মনে হয় তখন হচ্ছে 1 ওভারে তিনি যখন 2টো উইকেট তুলে নিলেন, 39 রানে 5 উইকেট কিন্তু জিম্বাবুয়ের চলে গেল। তখন কিন্তু আবার ওইটা মনে হচ্ছিল যে আগের ম্যাচে তারা 100 রানে জিতেছে, এই ম্যাচেও কি ওই ব্যবধানে তারা জিতবে কি না। কিন্তু তাদের এই ম্যাচে কিন্তু স্পেশালিস্ট কোনো ফিফথ বোলার নিয়ে তারা একাদশ সাজায়নি। ফিফথ বোলার হিসেবে যেই দুইজন হচ্ছে অপারেট করেছেন, সেই শিবম দুবে এবং অভিষেক শর্মা, তাদের 4 ওভার থেকে জিম্বাবুয়ে কিন্তু 50টা রান তুলে ফেলেছে। ফলে ওই জায়গাটাতেও ভারতের সামনের 2টা ম্যাচে তাদের বিবেচনার মধ্যে রাখতে হবে যে তারা স্পেশালিস্ট ফিফথ বোলার ছাড়াই আসলে খেলবে কিনা। সেক্ষেত্রে জিম্বাবুয়ে তাদেরকে আসলে থ্রেট করলেও করতে পারে। আমি বলছি যে ঠিক আছে যে ভারতের জয়টাকে কখনোই জিম্বাবুয়ে হুমকির মুখে ফেলতে পারেনি, কিন্তু আবার ওই দিক থেকে যদি বিবেচনা করেন যে জিম্বাবুয়ে যদি ক্যাচগুলো ধরতে পারতো, তাদের শুরুর দিকে যদি এরকম হুড়মুড়িয়ে ভেঙে না পড়তো, তাহলে হয়তো বা রানটা যদি ভারতকে আরেকটু কমে আটকে রাখতে পারতো 10-15 রান, তাহলে কিন্তু ফাইটটা আসলে প্রপার একটা ফাইট হলেও হতে পারতো। কিন্তু ভারত ডিজার্ভিং টিম হিসেবেই জিতেছে, এবং 3 জন বিশ্ব চ্যাম্পিয়ন অ্যাড হওয়ার পর তাদের শক্তিও নিঃসন্দেহে বেড়েছে। এখনো অবশ্যই সিরিজে যে প্রথম ম্যাচটা তারা হেরেছে, পরের 2টো ম্যাচ তারা জিতলো, 2-1 ব্যবধানে এগিয়ে গেল, সিরিজ তো জয় তো বটেই, ভারত যদি বাকি 2টা ম্যাচও না জিতে, এটা প্রথম ম্যাচের পর থেকে আমি আসলে বলে আসছি, বাকি 2টা ম্যাচও না জিতে, তাহলেও সেটা আসলে একটুখানি সারপ্রাইজিংই হবে। জিম্বাবুয়ে ফাইটটা দেখিয়েছে, কিন্তু সেই ফাইটটা শেষ পর্যন্ত গিয়ে ভারতের এই রিজার্ভ দলের সঙ্গেও আসলে পেরে ওঠার মতো নয়। কে জানে সিরিজে হয়তো ওই প্রথম ম্যাচটা জয়ের সন্তুষ্টি নিয়েই জিম্বাবুয়েকে শেষ করতে হবে। ভারত যদি সেই প্রথম ম্যাচ হারার পর পরের 2টা ম্যাচ পর পর জিতলো, এইখান থেকে শেষ 2টা ম্যাচে যদি তারা জেতে, তাহলে নিঃসন্দেহে প্রথম ম্যাচের সেই হারটাকে একটু অঘটনই বলতে হবে নাকি।